নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কিভাবে কোনো রকমের ধূপদানি ছাড়াই ধূপ ধরিয়ে নেবেন। গ্যাস সিলিন্ডারে আপনারা সাবান দেবেন কিসের জন্য, জলের বোতলে আপনারা সেফটি পিন দেবেন কিসের জন্য, সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে কী কাজে কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন তেমনই কিছু স্মার্ট টিপস আজ আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা সকাল সন্ধ্যা প্রত্যেকেই কিন্তু ঠাকুরের কাছে ধূপকাঠি ধরিয়ে থাকি, আর ধূপকাঠি দেওয়ার জন্য ধূপদানিও রয়েছে। তবে অনেক সময় ইচ্ছা হয় যে বাকি ঘরের মধ্যেও আমরা একটু ধূপকাঠি ধরাই, যাতে করে ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধের সৃষ্টি হয়। তবে ধূপকাঠি ধরানোর পর ধূপ দেওয়ার জন্য ধূপদানি কিন্তু ঠাকুরের ওখান থেকে নিয়ে আসতে হয়। তাছাড়াও অনেকের কাছে এক্সট্রা ধূপদানি থাকে না, সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা ছোট্ট কৌটোর ঢাকনার মধ্যে ফুটো করে নেবেন। আর যেহেতু অনেকটাই হালকা রয়েছে, এই কৌটোটা আমি বেশ কিছুটা জল ভরে নিয়েছি। ঢাকনার মধ্যে যেখানে ফুটো করে রেখেছি তার মধ্যে ধূপকাঠিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে করে ধূপকাঠিটা ধরিয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন আর ধূপদানির কিন্তু প্রয়োজন হবে না। আর এই কৌটোটা ধরে কিন্তু আপনারা যেখানে খুশি নিয়েও যেতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, তবে সাবানটা ব্যবহার করার পর সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি, তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, এই সময় দেখবেন আমাদের বিছানার মধ্যে দেখা যায় অনেক সময় পিঁপড়ে হয়ে যায়। আমরা কি করি, হয় বিছানার চাদরটাকে তুলে রোদ্রে দিয়ে দিই, না হলে কিন্তু বিছানার চাদরটাকে আবার ধুয়ে পরিষ্কার করি। তবে এইভাবে ধুলে বা রোদ্রে দেওয়ার পরেও দেখা যায় অনেক সময় কিন্তু পিঁপড়ে ঘোরাঘুরি করছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সাবানের যে খালি প্যাকেটটা রয়েছে বিছানার যে তোষকটা থাকে তার তলার সাইডে এইভাবে রেখে দেবেন। আমি এখানে একটা সাবানের খালি প্যাকেট ব্যবহার করছি। আপনারা কিন্তু চারটে কোণার মধ্যে যদি চারটে রেখে দেন, দেখবেন সাবানের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু সাবানের খালি প্যাকেটের মধ্যেও থেকে যায়। আর এইভাবে রাখার কারণে পিঁপড়ে কিন্তু আর কোনোভাবেই বিছানার মধ্যে হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। পরবর্তী টিপসটা হলো আমাদের সাবানের খালি প্যাকেট নিয়ে। এই সাবানের খালি প্যাকেটটাকে আমি একটা কাঁচির সাহায্যে এভাবে দুটো টুকরো করে নেব। এই টুকরো দুটো আপনারা কি কাজে ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চারা রয়েছে, বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, যার কারণে রেগুলার তারা জুতোর ব্যবহার করে। আর জুতো যখনই তারা বাড়িতে এসে খোলে, জুতোর ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে। আর যেহেতু রেগুলার পরে যায়, আমরা কিন্তু প্রত্যেক দিন জুতো ধুতেও পারবো না। তো আপনারা কি করবেন, এইভাবে করে সাবানের খালি প্যাকেট রেখে দেবেন। এতে কি হবে, দেখবেন জুতোর মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। পরের দিন সকালে সাবানের খালি প্যাকেটগুলো বের করে নেবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা বাচ্চাদের টি শার্ট। বাচ্চা হোক কি বড়, আমরা অনেকেই কিন্তু এই ধরনের রাবার প্রিন্ট দেওয়া টি শার্ট ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা এই ধরনের টি শার্টগুলো আয়রন করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় রাবার প্রিন্টটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এতে আমাদের টি শার্টটাও নষ্ট হয়ে যায় আর আয়রনটাও কিন্তু নোংরা হয়ে যায়। তবে আপনারা যখনই রাবার প্রিন্ট দেওয়া টি শার্ট আয়রন করবেন, কিভাবে আয়রন করবেন যাতে করে রাবার প্রিন্টটা নষ্টও হবে না, আয়রনের মধ্যে দাগও পড়বে না। নিয়ে নেবেন এখানে একটা পেপার, যে জায়গার মধ্যে রাবার প্রিন্ট দেওয়া রয়েছে সেই জায়গাটার মধ্যে পেপারটা আপনাদের দিতে হবে। এবার যদি আপনারা এইভাবে আয়রন করেন, সেক্ষেত্রে দেখবেন রাবার প্রিন্টটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, এমনকি আপনাদের আয়রনের মধ্যেও কিন্তু কোনোভাবেই দাগ পড়বে না। আপনারা যদি এইভাবে আয়রন করতে না চান, সেক্ষেত্রে আরও একটা টিপস আপনারা ফলো করতে পারেন। যে টি শার্টটার মধ্যে আপনারা আয়রন করবেন সেটাকে উল্টো করে নেবেন, তারপর যদি আপনারা আয়রন করেন সেক্ষেত্রেও দেখবেন আপনাদের কিন্তু রাবার প্রিন্টটা নষ্ট হবে না, এমনকি আয়রনটাও আপনাদের নোংরা হয়ে যাবে না। আশা করছি আপনাদের এই দুটো টিপস অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল।
আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার। তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই কিন্তু বাসন মাজার জন্য নানা ধরনের স্ক্রাবারের ব্যবহার করে থাকি, তবে স্ক্রাবারের মধ্যে দেখবেন অনেক সময় নোংরা থেকে যায়, এমনকি খাবারের টুকরোও আটকে থেকে যায়। এই স্ক্রাবারগুলোও কিন্তু মাঝে মধ্যে ক্লিন করা উচিত, কেন কি স্ক্রাবার দিয়ে আমরা কিন্তু আমাদের বাসনপত্র মেজে থাকি। তো এইভাবে করে এই মিশ্রণের মধ্যে আমি ডুবিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আর এখন আমি স্ক্রাবারগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটার মধ্যে কতটা নোংরা রয়েছে। আমরা যদি এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে স্ক্রাবারগুলো মাসে অন্তত 2বার ক্লিন করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের স্ক্রাবারগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, এমনকি জীবাণুমুক্তও হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে আমি স্ক্রাবারগুলোকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যখন কোথাও বাইরে যায়, প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে করে একটা জলের বোতল ব্যাগে করে নিয়ে যায়। তবে ব্যাগের মধ্যে জলের বোতল আমরা এইভাবে সোজাভাবে ভরলেও যখনই আমরা ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করি, বোতলটা দেখা যায় বেঁকে যায়, যার কারণে বোতলটার ঢাকনা যদি কোনোভাবে ঢিলে হয়ে যায় বা লিক করে, জল কিন্তু ব্যাগের মধ্যে পড়ে যায়। ব্যাগে যদি কোনো দরকারি কাগজপত্র, জামা কাপড় থেকে থাকে, সেগুলো কিন্তু ভিজে গিয়ে নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই ব্যাগের মধ্যে জলের বোতল নিয়ে যাবেন, এমন কিভাবে নিয়ে যাবেন যাতে করে জলের বোতলটা কোনোভাবেই কিন্তু বেঁকে পড়ে যাবে না। ব্যাগের মধ্যে আপনারা ঠিক যেভাবে সোজাভাবে ভরবেন একই রকম থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড, যে রাবার আমরা চুল বাঁধার ক্ষেত্রে ব্যবহার করি সেই রাবারই নিয়েছি। আর নিয়েছি একটা সেফটি পিন, যে জায়গার মধ্যে জলের বোতলটা রাখবেন সেই সাইড করে আমি এইভাবে রাবার ব্যান্ডটা দিয়েছি। একটা সেফটি পিনের সাহায্যে রাবার ব্যান্ডটাকে এইভাবে ব্যাগের সাথে আটকে দিলাম। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি জলের বোতল। জলের বোতলটাকে এইভাবে করে ব্যাগের মধ্যে দিয়ে রাবার ব্যান্ডটাকে এই ঢাকনার মধ্যে এইভাবে পরিয়ে দেব। এতে কি হলো, আমাদের রাবার ব্যান্ডের সাথে কিন্তু বোতলটা ভালোভাবে আটকে থাকবে। এইভাবে যখনই আমরা আমাদের ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে হাঁটাহাঁটি করব, দেখবেন এই বোতলটা কিন্তু কোনোভাবেই নিচের সাইডে ব্যাগে পড়ে যাবে না, এইভাবে সোজা হয়েই কিন্তু থেকে যাবে। রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে যখনই আপনারা জলের বোতল বের করবেন, রাবার ব্যান্ডটা থেকে খুলে নেবেন, তারপর আবারও আটকে রেখে দেবেন এইভাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা সিরাপের বোতল। বাচ্চা অথবা বড়, আমরা কিন্তু কম বেশি অনেকেই সিরাপের ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা সিরাপ খাই, তখন দেখা যায় যে হয় ঢাকনার মধ্যে বেশ কিছুটা সিরাপ লেগে থাকে বা বোতলের মুখের সাইডে। সেক্ষেত্রে দেখা যায় সিরাপের বোতলের গা বেয়ে কিন্তু সিরাপটা ঝরতে থাকে, যার কারণে অনেক সময় যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেটা কিন্তু উঠে যায়, বা কোনো কারণে যদি জলও পড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যা হয়। পরবর্তী সময় কিন্তু এক্সপায়ারি ডেটটা ঠিকঠাকভাবে না বুঝতে পারলে আমরা কিন্তু সেই সিরাপ আর ব্যবহার করি না, তখন অনেকটাই সিরাপ আমাদের নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই নতুন সিরাপ নিয়ে আসবেন, কি করবেন, একটা স্যালোটেপের টুকরো নিয়ে এইভাবে করে এক্সপায়ারি ডেটটা যেখানে লেখা রয়েছে এভাবে আটকে দেবেন। এতে কি হবে, আমরা যখনই সিরাপ ব্যবহার করব, যদি বেশ কিছুটা সিরাপ বোতলের গা বেয়ে পড়ে যায় বা কোনো কারণে জলও পড়ে যায়, এক্সপায়ারি ডেট যেখানে লেখা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই উঠে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাসের সিলিন্ডার রান্নাবান্না করার জন্য কম বেশি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, আমরা যে জায়গার মধ্যে বেশ কিছুদিন রেখে দিই, দেখবেন সেই জায়গাতে কিন্তু একটা মরচে বা জংয়ের দাগ পড়ে যায়। আর যদি মেঝের মধ্যে মরচে বা জংয়ের দাগ পড়ে যায়, সেই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তবু অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে কিন্তু মরচের দাগটা ওঠে না।
সেক্ষেত্রে মেঝেটাও কিন্তু অনেকটাই বাজে লাগে দেখতে। আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা প্লাস্টিক, আমি এখানে নিয়েছি একটা আটার প্লাস্টিক। এবার এই যে গ্যাসের সিলিন্ডারটা রয়েছে তার তলার সাইডে আমি আটার প্লাস্টিকটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে করে একটা প্লাস্টিকের ওপরে গ্যাসের সিলিন্ডারটা রেখে দেন, যত দিনই রাখেন না কেন দেখবেন জং বা মরচের দাগ কিন্তু মেঝের মধ্যে পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সাবান আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, তবে সাবান ব্যবহার করার পর দেখবেন সাবানগুলো কিন্তু এইভাবে করে ছোট হয়ে যায়, টুকরো হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু সাবানগুলো তখন আর কেউই ব্যবহার করি না, হয় বাড়িতে এরকমই পড়ে থাকে, না হলে ফেলে দিই। তবে এই সাবানের টুকরোগুলো কিন্তু আবারও আপনারা নানাভাবে কাজে ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা সাবানের টুকরো নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে কিছুটা সাবান আমি গ্রেট করে নিচ্ছি, তবে পুরোটা সাবান কিন্তু আমার লাগবে না। আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে জল। এবার বেকিং সোডা, গ্রেট করা সাবান আর জলটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন এই সলিউশনটা, গ্যাসের সিলিন্ডার আমরা কিন্তু প্রত্যেকেই রান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, আমরা একটা জায়গার মধ্যে যদি বেশ কিছুদিন রেখে দিই দেখবেন মেঝের মধ্যে জং বা মরচের দাগ পড়ে যায়। আর সেই জং বা মরচের দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হাত দিয়েও তুলতে পারছি না। তবে আপনারা কিভাবে জং বা মরচের দাগ খুব সহজেই তুলে নেবেন চলুন দেখে নেওয়া যাক। যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেই সলিউশনটায় নিয়েছি একটা স্ক্রাবারের সাহায্যে আমি এইভাবে করে মরচের দাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে কিন্তু 5 থেকে 10 মিনিট রেখে দেবেন, তাহলে কাজটি করতে আরও বেশি সুবিধা হবে। তবে আমি কিন্তু সলিউশনটা দেওয়ার সাথে সাথেই এইভাবে করে স্ক্রাবারের সাহায্যে হালকাভাবে ডলে নিচ্ছি। যেহেতু সলিউশনের মধ্যে সাবান আর বেকিং সোডার ব্যবহার করেছি, যার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায়। আর এই সলিউশন দিয়ে যে কোনো কঠিন বা জেদি দাগ আমরা যদি পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হালকাভাবে ডলে নিচ্ছি, যে জং বা মরচের দাগটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। এবার আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, সেটা জল দিয়ে ভালোভাবে নিংড়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।